ওয়েলকাম ফ্রেন্ডস, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। আমি চলে এসেছি আবার তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্স নিয়ে। আগের দিন তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বায়ুমণ্ডলের স্তর এবং কি কি গ্যাস আছে বায়ুমণ্ডলে সেইগুলো সম্পর্কে সামান্য ধারণা দিয়েছি। আজকে চেষ্টা করব বায়ুর পরিচলন স্রোত, ওজোন স্তর, বায়ুমণ্ডলে ওজনের গুরুত্ব আর স্বাস্থ্য পরিবেশের উপরে ওজনের যে ক্ষতিকর প্রভাবটা তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে সেইটা নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে, তবে চলো শুরু করা যাক। তাহলে পরিচলন স্রোত। পরিচলন স্রোত আচ্ছা, তাহলে আমরা সকলেই জানি যে বায়ুমণ্ডলের সবথেকে ঘন এবং ভারী স্তর কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। ঠিক আছে, তাহলে এই ক্ষুব্ধমণ্ডলে যখন সূর্য থেকে আলো আসে তখন এই অঞ্চলের বাতাসে যে বাতাস থাকে সেগুলো উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে কি হয়? তাদের আয়তনের প্রসারণ ঘটে। এবার আয়তনের প্রসারণ ঘটলে কি হচ্ছে? এদের ঘনত্ব কমে যায়। এই ঘনত্ব কমে গেলে এই ভারী বাতাস উপরে উঠে যাচ্ছে, আর ঠিক এই উপরে যে শীতল বাতাস থাকছে সেই শীতল বাতাস আবার নিচে চলে আসছে। তাহলে কি হচ্ছে? সূর্য থেকে তাপ শোষণের ফলে বায়ুর আয়তন প্রসারণ হচ্ছে। এই আয়তন প্রসারণের ফলে ঘনত্বটা কমে যাচ্ছে। ঘনত্ব কমে গেলে বাতাস হালকা হয়ে যাচ্ছে, ফলে উপরে উঠে যাচ্ছে, আর ঠিক উপরের যে ভারী শীতল বাতাস আছে সেটা নিচে চলে আসছে। এই যে রোটেশনটা হচ্ছে সব সময়, শীতল বাতাস তাহলে শীতল বাতাস আর উষ্ণ বাতাসের এই যে রোটেশনটা চলছে, উষ্ণ বাতাস উপরে যাচ্ছে, শীতল বাতাস নিচে নামছে, এই যে রোটেশনটা অনবরত চলছে, এই রোটেশনকে বলা হয় পরিচলন। পরিচলন ঠিক আছে। তাহলে শীতল বাতাস কি হয়? শীতল বাতাস হয় ভারী। ঠিক আছে, এর ঘনত্ব বেশি। আর উষ্ণ বাতাস কি হয়? হালকা আর ঘনত্ব কম। তাহলে স্বাভাবিক জিনিস, হালকা জিনিস উপরে উঠে যাবে আর ভারী জিনিস নিচে নেমে যাবে। এই রোটেশনটাই হচ্ছে পরিচলন। এই পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে যে স্রোতের সৃষ্টি হয় তাকেই আমরা বলছি পরিচলন স্রোত। তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে শীতল বাতাস নিচে নামছে আর উষ্ণ বাতাস উপরে উঠছে, এই যে প্রক্রিয়াটা অনবরত চলছে সেটাকে পরিচলন বলা হচ্ছে। আর এই পরিচলনের ফলে যে স্রোতের সৃষ্টি হচ্ছে সেই স্রোতটাই পরিচলন স্রোত। ঠিক আছে, তাহলে এর বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অভিকর্ষজ টান যদি না থাকে তাহলে এই প্রক্রিয়া হবে না। তার মানে অভিকর্ষজ টান যদি না থাকে তাহলে এই প্রক্রিয়া হবে না। আর দ্বিতীয়ত,
এই একমাত্র প্রক্রিয়া যেখানে নিচ থেকে উপরের দিকে ক্রিয়া হয়। ঠিক আছে, বাতাস নিচ থেকে উপরের দিকে গমন করে। এই টপিকে এইটুকুই। আর সাথে কি আছে, এর সাথে আছে ঝড়। ঝড় এই পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখের আগের দিন ঝড় হলো, তোমরা সবাই লক্ষ্য করেছো হালকা পাতলা চারিদিকে হয়েছে, একটু হালকা বাতাস বওয়া ঝড়। তাহলে ঝড়টা কেন হয়? এই ঝড়টা হচ্ছে বাবু এই একটা অঞ্চল, এইখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের সৃষ্টি হলে কি হবে, এই অঞ্চল থেকে উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে বাতাস গিয়ে এই অঞ্চলটাকে ভরাট করার চেষ্টা করবে। তাহলে এই উচ্চচাপ যুক্ত অঞ্চল, এটা নিম্নচাপ, আবার এটা উচ্চচাপ, ফলে এদিক থেকে হু 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 করে, আবার এটা উপর নিচেও হতে পারে, এখান থেকে হু হু করে বাতাস এই জায়গাটা ভরাট করার চেষ্টা করে। এই জায়গাটা, এই জন্যই ঝড়টা হয়। আর এই ঝড়ের কারণ কিন্তু এই পরিচলন স্রোত। বাড়িতে তোমরা মোমবাতি দেখেছো, এই মোমবাতির শিখা এটা জ্বলে থাকছে, এর কারণ কি? এই পরিচলন স্রোত। ইভেন তোমাদের আমি ক্ষুব্ধমণ্ডলে যেগুলো বলেছি বা স্ট্র্যাটোস্ফিয়ারে যে ঘটনাগুলো ঘটে, সব কিছুই কিন্তু পরিচালন স্রোতের কারণেই ঘটে। এখান থেকে এইটুকুই, আর কিছু লাগবেও না, এইটুকু পড়লেই না, কিচ্ছু লাগবে না এর থেকে বেশি। তাহলে পরিচালন স্রোতের কিভাবে ঘটে সেটা দেখালাম, বৈশিষ্ট্য কি কি আছে সেটা বললাম, পরিচালন স্রোতের ফলে কি কি হয়, মোমবাতি জ্বলে থাকে, মোমবাতি বলে না, যে কোনো আগুন জ্বলতে, যাই হোক জ্বলে থাকে, ঝড় বৃষ্টি এইগুলো দেখা যায়। ঠিক আছে, আবহাওয়া নিয়ন্ত্রণ করা হয় এই ইয়ের মাধ্যমে, আবহাওয়া নির্ধারণও পরিচালন স্রোতের মাধ্যমেই হয়। আর এখানে ঝড় সম্পর্কে বললাম যে নিম্নচাপযুক্ত অঞ্চল, নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস খুব দ্রুত এসে এই নিম্নচাপ অঞ্চলকে ভরাট করার চেষ্টা করে, এর ফলেই ঝড় হয়। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ নোট করতে চাও আমার সাথে সাথে নোট করতে পারো, কিংবা আমরা পরবর্তীকালে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাকে নোট প্রোভাইড করে দেবো, তুমি সেখান থেকেও পড়তে পারো। তুমি আমার কাছ থেকে বুঝে নোটটুকু পড়লেই তোমার পরীক্ষার জন্য একদম রেডি। ঠিক আছে, তাহলে দেখে নাও একটু, তারপরে আমি বোর্ডটা মুছে দেবো। এইবার আমরা এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওজোন স্তর। ভিভিআই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো তোমাদের পরীক্ষার জন্য, এটা ভিভিআই। এই চ্যাপ্টার থেকে যে 5 নাম্বার আসবে তার থেকে 2-3 নাম্বার তোমরা এখান থেকেই পেয়ে যাবে, 2-3 নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ফলে এইটাকে খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমরা প্রথমে কি পড়েছি, ক্ষুব্ধমণ্ডল, ট্রোপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ার, আর এখান থেকে আবার স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তর, এই অঞ্চলে অক্সিজেন অণু বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করে।
এই ওজোন গ্যাস তৈরি করার ফলে এই অঞ্চলে ওজোন স্তরের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই ওজোন স্তরের সৃষ্টি হয়েছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 45 কিমি অঞ্চলে ওজনের ঘনত্ব বেশি হয়, সবচেয়ে বেশি। এই 20 থেকে 45 কিমি অঞ্চলে ওজনের ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, আর এই ওজোন স্তরের পরিমাপের একটা একক আছে যার নাম হচ্ছে ডিইউ। ঠিক আছে, তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে 1 ডিউ কি বা কাকে বলে, তাহলে তোমরা কি লিখবে? তাই তোমরা লিখবে 1 ডিউ বলতে 1 এটিএম চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় 0.01 mm পুরু ওজোন স্তরকে বোঝায়। ওজোন স্তরকে বোঝায়। ঠিক আছে, তাহলে 1 এটিএম চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় 0.0 mm মানে মিলিমিটার মিলিমিটার পুরু ওজোন স্তরকে বলে 1 ডিইউ। ঠিক আছে, আর ওজনের সংকেতটা হচ্ছে O3। এটাকে বলবো আমরা ওজোন। তোমরা নিশ্চয়ই জানো ও মানে অক্সিজেন, মানে অক্সিজেনের একটা অণু বা অক্সিজেন পরমাণু। O2 মানে দুটি অক্সিজেনের অণু। আর O3 তাহলে কি হচ্ছে? তিনটি অক্সিজেনের অণু দিয়ে গঠিত। এখানে ওটা না লেখাই ভালো, এখানে অক্সিজেনই তোমরা লেখো। পরীক্ষায় ওইভাবে ও লিখে দেবা, কেটে দেবে, তখন বলবা স্যার পড়িয়েছে ওইভাবে তাই কেটে দিয়েছে। তাহলে তিনটি অক্সিজেন অণু দিয়ে গঠিত O3। ঠিক আছে, তাহলে কোথায় থাকছে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকছে। 20 থেকে 45 কিমি অঞ্চলে এর ঘনত্ব সবথেকে বেশি। এটা মাপা হয় ডিইউ বা ডপসন এককে। 1 ডিইউ বলতে কি বোঝায়? 1 এটিএম চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় 0.01 mm পুরু ওজোন স্তরকে বলা হয় 1 ডিইউ। এটিএম মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, 1 ডিইউ। তাহলে এবার চলে আসি, আশা করছি এখানে তোমরা সবাই বুঝেছো। এবার চলে আসছি যে O3টা তৈরি হচ্ছে কি করে। যদি O প্লাস O মিলে O2 হয়, তাহলে O3টা আসছে কি করে?
তাই তো? আমরা সবাই জানি যে ও প্লাস ও এটা বিক্রিয়া করে O2 হয়, তাহলে O3টা আসছে কি করে, এবার আমরা সেটা দেখব। তাহলে বোর্ডটা মুছে দিই। আশা করছি তোমাদের হয়ে গেছে, যা এখানে বলেছি সেটা বুঝতে পেরেছো। তাহলে বোর্ডটা মুছে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি ওজোন স্তর সৃষ্টি হয় কী করে। ঠিক আছে? তাহলে ওজোন স্তর কী করে সৃষ্টি হয়? তাহলে একটু আগেই বললাম ও প্লাস ও O2 হচ্ছে, ঠিক আছে? কিন্তু ওজোন স্তরে কি হচ্ছে, এই O2টা বাতাসে এই O2 আকারে যখন এই O2টা থাকছে, তখন এর উপরে ইউভি রে বা ফোটন কণা পড়ে এটাকে ও প্লাস ওতে বিভক্ত করে দিচ্ছে, বিভক্ত করে দিলে এই ওই আবার এই O2-র সাথে বিক্রিয়া করে O3 প্লাস তাপ বানাচ্ছে, ঠিক আছে? তাহলে এই O2টা ভেঙে দুটো ও হচ্ছে, সূর্যের তাপ বা ইউভি রে বা ফোটন কণা যাই বলো, যাই বলতে পারো, বিভক্ত হচ্ছে হয়ে এই ও আবার এই O2-র সাথেই বিক্রিয়া করে O3 বানাচ্ছে। এবার এই বিক্রিয়াটা কিছুটা ভুল আছে, তোমরা এখন বড় হয়ে গেছো, তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? তাই আমি এখানে ব্যালেন্স করছি। তাহলে দেখো 2 দুগুণ 4টে আর 2 6টা অক্সিজেন অণু, আর এখানে 3 দুগুণ 6টা অক্সিজেন অণু, ঠিক আছে? এই হচ্ছে বিক্রিয়া, আর সাথে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুটি ক্রমানুক্রমিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হচ্ছে ওজোন স্তর বা ওজোন গ্যাস। ঠিক আছে, সবাই দেখে নাও। তাহলে হলো, এইবার আমরা চলে আসছি ওজোন স্তর ক্ষয়ের দিকে। ওজোন স্তরটা ক্ষয় হলে আমাদের কি ক্ষতি হবে বা না হবে, কেনই বা ওজোন স্তরটা ক্ষয় হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ওজোন স্তর আমাদের কাজ করে যাই হোক না কেন, যেরামই ধরো না কেন, এই সূর্য এই ভূপৃষ্ঠ যদি হয়, এই সূর্য থেকে আসা ইউভি রে, এই ইউভি রে শোষণ করে এই ইউভি রে এর ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের বায়ুমণ্ডলে থাকা প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং সমস্ত জীব বৈচিত্র্যটাকে রক্ষা করে এই ওজোন স্তর, ঠিক আছে? এই ওজোন স্তরকে আমরা সৌর পর্দা বলতে পারি। এই ওজোন স্তর যদি না থাকতো, হয়তো আজ পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্বই থাকতো না। সূর্য থেকে এত ক্ষতিকারকভাবে ইউভি রে আসে, এই ইউভি রে আবার 3 প্রকার। ইউভিএ,
ইউভি বি আর ইউভি সি। ইউভি এটা কম ক্ষতিকর, আর এই দুটো মারাত্মক বলতে পারো। আর এই ইউভি বি আর সিটাই এই ওজোন লেয়ার শোষণ করে আমাদেরকে এতদিন খুব ভালোভাবে রেখেছে। এইবার কি হচ্ছে এখানে, আমাদের বাড়ির ফ্রিজ, এসি, কলকারখানার বিভিন্ন দূষণ, গাড়ির ধোঁয়া, নানা রকম কারণে বিভিন্ন জায়গায় এই ওজোন স্তরের লেয়ারের যে থিকনেস, এই যে আমি একটু আগে বললাম 1 mm পুরু সংজ্ঞাতে যে থিকনেস, ওই থিকনেসটা আস্তে 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 পাতলা হচ্ছে। ফলে যে অঞ্চলগুলিতে এই পাতলা হয়ে যাচ্ছে, ভাবো ওজোনের লেয়ারটা এরম ছিল, কিন্তু সেই লেয়ারটা হয়তো এখানে এসে এরম। এই যে পাতলা অঞ্চল দিয়ে ইউভি বি আর ইউভি সি ঢুকে পড়ছে, পৃথিবীতে ঢুকে পড়ছে। ঢুকে পড়লে এই যে অঞ্চলটাই ক্ষীণ বেদ সম্পন্ন অঞ্চলটা, এটাকেই আমরা বলছি ওজোন জানালা। ওজোন জানালা। ঠিক আছে। ও আর একটা কথা, আমাদের যে যদি আমাদের এই যে ওজোন স্তরটা আছে, সেই ওজোন স্তরের অ্যাকচুয়াল বেধ হচ্ছে 300 ডিইউ। ঠিক আছে, এই 300 ডিইউ হচ্ছে আমাদের ওজোন স্তরের অ্যাকচুয়াল বেধ। তার থেকে যে অঞ্চলগুলো এরকম ছোট হয়ে আসছে, পাতলা হয়ে যাচ্ছে আমাদের মানুষের উন্নত সাধনের কারণে, সেই জায়গাটাকেই আমরা বলছি ওজোন জানালা। আর এই ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস হচ্ছে NO2 CFC। তাহলে NO কি করছে, NOর সাথে O3 বিক্রিয়া করছে, করে তৈরি করছে NO2 আর O2। ঠিক তেমনি NO2র সাথে O3 বিক্রিয়া করছে, করে হয়ে যাচ্ছে NO3 আর O2। ঠিক আছে, এটা NOর ফলে ক্ষতিকারক প্রভাবে এইভাবে NO গ্যাস থাকার জন্য এইভাবে ভাঙছে, আর NO2 গ্যাস থাকার জন্য এইভাবে ভাঙছে। আর CFC, এই CFCটা কোথা থেকে আসছে, আমাদের বাড়ির ফ্রিজ, এসি, কলকারখানার বিভিন্ন ধোঁয়ায় যে দূষণ হচ্ছে, তার থেকেই CFC আসছে। এই CFC ওজোন স্তরের সাথে বিক্রিয়া করছে, করে ক্লোরিন অণু দিচ্ছে। এই ক্লোরিন অণুই O3কে ভেঙে O2তে রূপান্তরিত করছে। এর বিক্রিয়াটা তোমাদের দরকার নেই, এটা পরীক্ষায় আসবেও না। এর বিক্রিয়া তোমাদের না লিখলেও চলবে, এই বিক্রিয়ার দরকার নেই। তোমরা এইটুকু জেনে রাখো যে CFC থেকে ক্লোরিন অণু ভেঙে বেরিয়ে আসে, এই ক্লোরিন অণুই ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেন অণুতে বিভক্ত করছে। এইভাবে ওজোন স্তর ভেঙে যাচ্ছে। ঠিক এই প্রক্রিয়ায় কন্টিনিউ হতে 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 ওজোন স্তর ভেঙে যাচ্ছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। আবার বলে দিচ্ছি, দেখো ওজোন স্তরে কি হচ্ছে, এই O2 থাকছে, O2তে ইউভি রে শোষণ করে দুটো অক্সিজেন পরমাণুতে বিভক্ত হয়ে যাচ্ছে।
এই অক্সিজেন পরমাণু আবার এই ও এর সাথে বিক্রিয়া করে, অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস উৎপন্ন করছে, সাথে তাপ। তাহলে ওজোন সৃষ্টি হলো এই দুটো বিক্রিয়ার মধ্যে দিয়ে। আর ওজোন আবার ভেঙে যাচ্ছে কি করে? এই এনওর সাথেই ওজোন বিক্রিয়া করে NO2 হচ্ছে আর O2 হচ্ছে, আবার NO2-র সাথে O3 বিক্রিয়া করে NO3 আর O2 হচ্ছে। এইভাবে আবার ওজোন ভেঙে যাচ্ছে। আর কীভাবে ভাঙছে? CFCর সাথে, CFC ক্লোরিন বের করে দিচ্ছে, ক্লোরিন আবার O3-র সাথে বিক্রিয়া করে এই O2 ভেঙে দিচ্ছে। তাহলে ওজোন গড়া আর ওজোন ভাঙা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওজোন কি করে গড়ছে, ওজোন কি করে ভাঙছে। আর এই তিনটে ইউভি রে আছে, এই তিনটের মধ্যে UVB আর সিটা খুবই ক্ষতিকর। তাহলে যদি কিছু নোট করার থাকে নোট করে নাও। ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি। আর কম্পাঙ্কগুলো যদি এর মনে রাখতে চাও রাখতে পারো। UVA 200 থেকে 280, UVB 280 থেকে 300, আর UVC, সরি এটা বি হবে, আর UVC 300 থেকে 320। আর এককগুলো কি? ন্যানোমিটার। ঠিক আছে, তবে মুছে ফেলি, দেখে নাও। UVA 200 থেকে 280, UVB 280 থেকে 300, আর UVC 300 থেকে 320। আশা করছি তোমরা পড়ানো বুঝতে পারছো, তোমাদের ভালোও লাগছে। আশা করছি তোমরা পড়ানো বুঝতে পারছো, তোমাদের ভালোও লাগছে। তো যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটিকে ছড়িয়ে দিও, শেয়ার করো ভিডিওগুলো। আমাদের চ্যানেলে আরও তোমাদের স্যাররা আছে, তারা চেষ্টা করবে তোমাদেরকে যথেষ্ট ভালোভাবে গাইড করার, যতটা সম্ভব তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সবাই খুব কষ্ট করে খেটেই তোমাদের জন্য পড়াবে, তোমাদের কোনো চিন্তা নেই, সমস্ত কিছু তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা শেয়ার করো, ভিডিওটাও শেয়ার করো, তোমাদের বন্ধুবান্ধবকে দেখতে বলো। আর তারপরে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা করতেই পারো, কিন্তু দেখার জন্য অনুরোধ করব। এটাই আমাদের আসল উদ্দেশ্য, সবার কাছে আমাদের পড়ানোটা পৌঁছে যাক। তবে আজকে শেষ করি তাহলে লাস্ট দিয়ে, যে এই যে ওজোন স্তরের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিতে আমাদের কি প্রভাব হচ্ছে। তাহলে ওজোন স্তর যদি ক্ষতি হয় তাহলে কি প্রভাব হবে। সবার আগে যদি দেখি মানুষের উপর, মানুষের উপর কি হচ্ছে? ত্বক পুড়ে যাবে, ত্বকের ক্যান্সার হবে, প্রজনন ক্ষমতা কমে যাবে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, চোখে ছানি পড়বে, চোখ নষ্ট হয়ে যাবে, এই রকম নানা রকম জিনিস হবে মানুষের ক্ষেত্রে। আর পৃথিবীতে প্রাণ বলতে তো
মানুষ, অন্যান্য প্রাণী আর উদ্ভিদই, তাহলে বেশিরভাগ ক্ষতিকারক প্রভাবটা এদের ক্ষেত্রেই হবে। বাকি জড়বস্তুর প্রভাবটা অতটা লক্ষণীয় নয়। তাহলে দ্বিতীয় চলে আসি, প্রাণী। প্রাণীদের ক্ষেত্রে কি হবে? একই ব্যাপার, বংশ বিস্তার কমে যাবে, প্রজনন ক্ষমতা ওদের কমে যাবে, রোগ প্রতিরোধ তো থাকবে না বললেই চলে। ঠিক আছে, আর কি 3 নম্বরে আসছে উদ্ভিদ। উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে উদ্ভিদ খাদ্য উৎপন্ন করতে পারবে না, উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে। একটা গাছ যদি বড় না হয় তাহলে সে ফল দেবে কি করে? উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে। যদি জলজ উদ্ভিদের কথা ভাবো তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন, জলজ উদ্ভিদ এই ফাইটোপ্ল্যাঙ্কটন এ তৈরিই হবে না। ফাইটোপ্ল্যাঙ্কটন বলে একটা উদ্ভিদ, সেটা তৈরিই হবে না। আর এই উদ্ভিদটা তৈরি না হলে পুরো জলজ যে বাস্তুতন্ত্রটা রয়েছে সারা পৃথিবী জুড়ে, পুরো জলজ বাস্তুতন্ত্রটা ধ্বংস হয়ে যাবে। কল্পনা করতে পারছো? একটা পৃথিবী, তার 70% জল, এই 70% জলের মধ্যে যদি কিছুই না থাকে, পুরো যে বাস্তুতন্ত্রটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা ডাঙায় থেকে কি করব? তাই এই ওজোন স্তরকে সুরক্ষিত করতে আমাদের সকলের উদ্যোগ নেওয়া দরকার। শুধু বই পড়ে ক্ষয়ের প্রভাব পড়লে হবে না, সেটাকে বাস্তবায়িত করার জন্য নিজেদেরকে ভাবতে হবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার এর পরেরটুকু নিয়ে আমি তোমাদের সাথে যুক্ত হয়ে যাব, কোনো অসুবিধা নেই। অন্যান্য স্যাররা ক্লাস করাচ্ছে, তাদের ক্লাসও দেখো। যদি ভালো লাগে, যদি কিছু বুঝতে অসুবিধা হয়, যদি কখনো কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে কমেন্ট করবে। আমরা যতটা সম্ভব কমেন্টের মাধ্যমে তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে, সেখানে বিভিন্ন নোট তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আশা করছি কোনো সমস্যা হবে না। তাহলে আজ এইটুকুই। থ্যাংক ইউ।